কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আরে ভূত তো আমাকে দেখে ভয় পালিয়ে যায়, তাই কখনো দেখাই দেয়নি। কি করবো বল, আমি তো বলি, আমি ডাকি, আমি বাড়িপুর রাজবাড়ি থেকে অন্ধকারে দাঁড়িয়েছিলাম, তাহলে আমি যদি অন্তত দেখা করে। কি জানি অভিমান করে আছে নাকি ভয় পায়, আইরন সুন্দরী রূপের আগুনও ঝলসে যাওয়ার ভয় থাকতে পারে, হতেও পারে। খুবই ভালো লেগেছে কাজ করে, সেটা বলার অপেক্ষা রাখে না, অলরেডি অনেকবার বলে ফেলেছি, আর বলছি না। তবে হ্যাঁ, এইটুকুই বলতে চাই, আজকে ২৭শে জুন আমাদের এই ছবি রিলিজ হচ্ছে ভূতপূর্ব, হলে গিয়ে দেখুন প্লিজ। তার কারণ হচ্ছে আমরা ডেফিনেটলি ভালো মন দিয়ে কাজ করেছি, সেটা তো আছেই, কিন্তু ভূতের ছবি তো খুব কম হয়। বাঙালিরা এমনিতেই ভূতের সিনেমা দেখতে খুব ভালোবাসে, আমি তো ভালোবাসি। ভূতের সিনেমা প্লাস অ্যান্থোলজিও খুব কম হয়, সাহিত্য নির্ভর গল্প। তো আমার মনে হয় আপনাদের মনটা বেশ ভালোই হয়ে যাবে এই সিনেমাটা দেখার পর। রবীন্দ্রনাথের মণিহারা একটা কাল্ট গল্প, এবং সেই কাল্ট গল্পের চরিত্র মণিমালিকা খুব একটা কমপ্লিকেটেড, জটিল চরিত্র, এবং একই সঙ্গে কঠিনও। তবে এরকম একটা চরিত্রে সুযোগ পাওয়া একজন অভিনেতার কাছে খুবই আনন্দের বিষয়, এবং আমার কাছেও খুবই আনন্দের বিষয় যে এই চরিত্রটায় পরিচালক, সহপরিচালক এবং টিমের যারা ছিলেন তারা আমাকে বেছেছেন। সেটা একটা খুবই আমার কাছে একটা আনন্দের বিষয়। ফ্লোরে গিয়ে এটাই আমাদের সবার চেষ্টা ছিল যে নিজেদের চরিত্রগুলো যা স্ক্রিপ্টে লেখা আছে, পরিচালকরা যেটা ভেবেছেন বা আমি পড়ে যেটা ভাবছি, সেইগুলোকে এক জায়গায় এনে চরিত্রটাকে কতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, বাকিটা তো দর্শক বলবেন। রবি ঠাকুরের মণিহারার ফণীভূষণ খুবই একবক্ত একটা চরিত্র, কিন্তু সময়টা খুব পুরনো, মানে যখন লেখা হয়েছিল, যখন করা হয়েছিল। তো অভিনেতা হিসেবে ওই সময়টাকে তুলে ধরাটা ওয়াজ মোর চ্যালেঞ্জিং দেন কি বলবো ফণীভূষণ অ্যাজ আ ক্যারেক্টারটা খুব সাদামাটা, ভালো একটা লোক, মিতভাষী, ভীতু একটা মানুষ। তো সেইটা তো করাটা খুব একটা ডিফিকাল্ট না, কিন্তু সেই সময়টা তুলে ধরাটা একটু ডিফিকাল্ট ছিল, কারণ ওই সময়টা তো আমরা দেখিনি, আমরা এক্সপিরিয়েন্সও করিনি। তো সেইটা মজার ছিল আর কি, সেই জার্নিটা। আমাকে তো দেয়, কারণ মনের ভেতর সারাক্ষণ তো একটা খুঁতখুত করে যে এত গল্প আছে, এত কিছু আছে, সেগুলোর কোনো বিহিত হচ্ছে না, সেগুলো নিয়ে কেউ ভাবছে না, কেউ ছবি করার কথা ভাবছে না। তো ফাইনালি গিয়ে যখন হয় কাজ সাহিত্য নিয়ে, তখন আমি খুব এক্সাইটেড থাকি। অভিনেতা হিসেবে একটি আইকনিক চরিত্র, তারানাথের চরিত্র করতে পারা ইজ এ প্রিভিলেজ। আমার খুবই ভালো লেগেছে, এবং এটি তারানাথ তান্ত্রিকের যে সময়টিকে ধরা হয়েছে চরিত্রটি, সেটি হচ্ছে সে তান্ত্রিক হয়ে যাওয়ার আগেই, মানে সবে স্বপ্ন দেখতে আরম্ভ করে যে তাকে কেউ একজন ডাকছে, কিছু অলৌকিক ঘটনা তার সাথে ঘটছে, এবং ওই মাথার ভেতরে একটা পোকা নড়ে যায় যে আমাকে তন্ত্র সাধনা করতে হবে এবং আমার একজন গুরু দরকার। সেই গুরুকে খুঁজতে 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 তার সাথে দেখা হয় মাথু পাগলি, যেটা রূপাঞ্জনা দি করছে। তো আমাদের দুজনেরই, মূলত আমাদের গল্পটাতে আমাদের দুজনেরই ছিল, আর আরেকটি চরিত্র ছিল শ্রীতমা করেছে সেটি। তো আমার মনে হয় তিনটি গল্পকে খুব সুন্দর করে সুজয় কানেক্ট করেছে, তিনটি খুব পরিচিত গল্প। আমি শিওর ৯০% বাঙালির মধ্যে, প্রায় 100%-এর মধ্যে প্রায় ৯০% বাঙালি তিনটির মধ্যে একটি না একটি গল্প পড়েইছে। তো তিনটি গল্পই কানেক্ট করা হয়েছে, এবং সেটি তারানাথের মাধ্যমে কোথাও গিয়ে মানে তিনটি গল্প কানেক্টেড হয়। তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল, এবং যারা যারা অভিনয় করেছে সবাই খুব ভালো অভিনেতা, তাদের সাথে একসাথে করতে পেরে আমারও কিছু কিছু জায়গায় আমার মনে হচ্ছে এক্সচেঞ্জ খুব ভালো হয়েছে। ছবি বা চরিত্র আরাম দেয় আসলে যখন অভিনয় করো বা কাজ করো, কতটা আরাম দেয় জানি না, তবে একটা দায়িত্ব তো এক্সট্রা করে দায়িত্ব দেয়, কারণ যেহেতু সাহিত্য নির্ভর গল্প এবং এরকম কালজয়ী লেখকেরা লিখে গেছেন, তো তাদের যে চরিত্রগুলো তারা সৃষ্টি করে গেছেন সেটিকে পর্দায় ফুটিয়ে তোলা, সেটা অভিনেতা হিসেবে একটা এক্সট্রা বাড়তি দায়িত্ব বলে মনে হয়। তো সেইখানে দাঁড়িয়ে সেই দায়িত্বের বোঝা আমাদের সবার উপরেই রয়েছে, কারণ তিনটে গল্পই সাহিত্য নির্ভর গল্প, এবং তিনটে গল্পই খুবই প্রচলিত, এবং মানুষ প্রচুর ভালোবাসা দিয়েছে গল্পটিকে পড়ে। মানে
সাহিত্য হিসাবেও এবং অডিও হিসেবেও, মানে অডিওতেও প্রচুর মানুষ শুনেছে। তো সেইখানে দাঁড়িয়ে আমার মনে হয় সেই দায়িত্বটা আমরা সবাই ভাগ করে নিয়েছি এবং আশা করি যে আমরা ঠিকঠাকভাবেই কাজটা এগিয়েছি। কোন গল্পে কোন চরিত্রে কি আমি যে গল্পটিতে রয়েছি সেই গল্পটির নাম শিকার, মনোজ সেনের লেখা, এবং সেই গল্পটিতে আমি পূর্ণেন্দুর চরিত্রে রয়েছি। এই চরিত্রটি একটি অপরাধ জগতের চরিত্র এবং সে কিভাবে সেই অপরাধ জগতের কাজকর্ম নিয়ে একটি বাড়িতে আসে এবং সেখানে তার পরিণতি হয়, সেটা নিয়ে পুরো গল্পটা। কোথাও না কোথাও গিয়ে আমরা দেখতে পাই তিনটে গল্পের মোটোটা একটাই, সেটা হচ্ছে লোভ। মানে যেমন মণিমালিকা আমরা দেখতে পাই যে ওর সারা জীবনের একটা অতৃপ্ত বাসনা থেকে গেছে, যেখানে ও গয়না পেতে পারেনি এবং সেই জন্য ওর গয়নার প্রতি প্রচন্ড লোভ, এবং সেটাই ও সারা জীবন, মানে ও জীবদ্দশায় সেটাকেই কন্টিনিউ করে গেছে। তারপর আমরা তারানাথ তান্ত্রিককে দেখি। তারানাথ তান্ত্রিকের একটা লোভ ওভাবে না বললেও ওর কিন্তু একটা অদ্ভুত বাসনা ছিল যে সিদ্ধি লাভ করবে, সে কিছু ক্ষমতা পাবে এবং সেই থেকে সে আমাদের যে সাধারণ মানুষ তার থেকে একটু উচ্চ স্তরে পৌঁছবে, সেটা ওর একটা বাসনা ছিল। এবং শেষে আমরা শিকার গল্পটা যখন দেখি তখন সেখানেও দেখি পূর্ণেন্দু আসে এবং পূর্ণেন্দুর সম্পত্তির লোভ বা কিভাবে অন্যকে ঠকিয়ে সে নিজে বড়লোক হবে বা সে কিভাবে নিজেকে আরো বেশি সমাজে এস্টাবলিশ করবে, বড়লোক হতে পারবে, এটা তার লোভ। তো তিনটে গল্পেরই একটা যোগসূত্র, সেটা হচ্ছে লোভ। সেই লোভটা বা লোভ বা লাস্ট, সেই জিনিসটাকে আমরা মাথায় রেখে অন্য একটি গল্প দিয়ে এই তিনটে গল্পকে একত্রে বেঁধেছি। আর এখানে আমরা বারবারই সেই জিনিসটাকে তুলে ধরেছি, মানে ভূত তো আছে অবভিয়াসলি, আমাদের তো ভূত বলতে আমরা অতীতটাকে দেখছি, অতীতের পাপ থেকে মৃত্যু, মৃত্যু থেকে ভূত।